এজেন্ট নাচ করছে খেপার মতো। इधर से फटाफट निकलेंगे, नहीं तो इधर ही फंस जाएंगे। नहीं आप। हेलो हाय हेलो बाद में कर लूँगी, पहले माफ़ी मांग रही हूँ अभी सभी के पास एत दिन पर भिडियो आसार जন্য সবার কাছে সরি প্রথম কথা। আর এক্সাইটিং তো গল্পটা শুরু হয়েছিল এখান থেকে। এখন আমাদের থাকার কথা ছিল বাঁকুড়া স্টেশন থেকে, তার কারণ আমাদের টিকিট ছিল পুরীর টিকিট কনফার্ম হয়নি, যার জন্য আমরা রাতারাতি সমস্ত প্ল্যান চেঞ্জ করে চলে এসেছি গ্যাংটকে। এখন আছি দুর্গাপুর বাস। আর এই যে আমাদের লাক্সারি বাস, ভেবেছিলাম বিরাট কিছু একটা ফিল হবে, বাট বিশ্বাস করো গাইজ এর থেকে ট্রেন অনেক 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 বেটার। এবার এমার্জেন্সি গ্যাংটক কীভাবে যাবে? রাতারাতি তোমাকে ফোনে রেড বাস বা যে কোনো বাস বুকিংয়ের অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে নিয়ারেস্ট তোমার বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে বাস বুক করতে হবে। আমাদের এই বাসের টিকিটগুলি পড়েছিল 1800 টাকার মতো করে, যেহেতু আমরা এমার্জেন্সি টিকিট বুক করেছিলাম। তবে আমি বলবো কোনো জায়গা যাওয়ার জন্য এমার্জেন্সি প্ল্যানিং না করে প্রি প্ল্যান করে জায়গাটাতে যাওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ। শিলিগুড়ি থেকে নেমে আমাদের ফার্স্ট কাজ ছিল একটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলা, সেখান থেকে সমস্ত বুকিং করে তারাই আমাদের গাড়ি করে দিয়েছিল, যার ফেয়ার পড়েছিল 800 টাকা করে। বিকেল করে আমরা গ্যাংটক পৌঁছেছিলাম। গ্যাংটকে আমাদের রুম অলরেডি বুকিং করা ছিল, তোমরা আগের থেকে রুমটা বুকিং করে রাখবে, তাহলে কোনো রকম কোনো হ্যারাসমেন্ট হবে না। এবার পাহাড়ে গেলে সবথেকে মেইন জিনিস যেটা মাথায় রাখা সেটা হচ্ছে দূরের জায়গাগুলোকে চেষ্টা করবে সব সময় আগে এক্সপ্লোর করার। তার কারণ পাহাড়ের রাস্তায় কখন কোন রাস্তা বন্ধ হয়ে যাবে বা কোন রাস্তার পারমিট বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে ভাগ্যের ওপর। যেহেতু আমাদের লাক তখন ভীষণ ভালো ছিল, 0 পয়েন্টের রাস্তার পারমিট দিয়েছিল, আমরা সেখানে ভিজিট করতে পারতাম চাইলেই, তো তাই জন্য আমরা ফার্স্ট দিন রেখেছিলাম যে আগে দূরের জায়গাগুলো এক্সপ্লোর করব। এবার গ্যাংটক থেকে লাচুং পৌঁছবো রাত্রিবেলা, আর রাত্রিবেলা পাহাড়ি এলাকায় হোটেল পাওয়া ভীষণ চাপের ব্যাপার একটা, তো অবশ্যই এজেন্সির সাথে কথা বলে নেবে রাত্রিবেলা যাতে রুমটা ওনারাই বুকিং করে রাখে। এবার যেহেতু এত দূরের রাস্তা কিন্তু গাড়ি একবারে যাবে না, মধ্যিখানে 3 থেকে 4 বার দাঁড়াবে, একবার লাঞ্চের জন্য আর কিছু সাইট সিন করার জন্য। এবার পাহাড়ি এলাকায় কখন বৃষ্টি হবে কখন রোদ দেবে বলা ভীষণ মুশকিল কাণ্ড। যাই হোক, আমার তো পাহাড়ি এলাকায় বৃষ্টি ভীষণ ভাল লাগে, তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো রীতিমতো আমাদের গাড়িও দাঁড়িয়েছে এখন লাঞ্চের জন্য, এই হোটেলে আমরা লাঞ্চ করব। আর এটা কিন্তু আমাদের এজেন্সির থ্রু দ্বারাই বুকিং করা, আমরা কিন্তু এই হোটেলটা বুকিং করিনি, ওনারাই ওনাদের সাথে কথা বলা থাকে কোন হোটেলে দাঁড়াবে কোথায় দাঁড়াবে সব কিছুর পারমিট কিন্তু ওনারাই করে দেন। সো রাত্রি হয়ে গেছে, এখন পুরো টোটালি চারপাশটা অন্ধকার দেখতেই পাচ্ছ। আর এখানে একটা ব্যাম্বো টি খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গেছি, যার স্বাদ ছিল কিন্তু অসাধারণ খেতে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আর আমাদের মতো প্রচুর ট্রাভেলারও ওখানে দাঁড়িয়েছিল ওই টিটার জন্যই শুধুমাত্র। এবার রাত্রিবেলা হোটেল পৌঁছে গেছি, হোটেলে গিয়ে দেখি লোডশেডিং, কারণ এখানে 9টার পর কারেন্ট আসে, আমি জানি না এটার পেছনের রহস্য কী। গুড মর্নিং এভরিওয়ান। আর এই যে আমাদের হোটেলের জানালা খুললে এরকম সুন্দর একটা ভিউ, ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, মাথার উপর বরফ দিয়ে সাজিয়ে রেখেছে। এই ভিউটা সকালে ওঠাটা সার্থক। আমরা তো কোনো সময় দেখতে তাই কতটা কাছে আছি আমরা। এখন আমরা বেরিয়ে পড়েছি ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে, তারপর 0 পয়েন্ট। তো এখন যেহেতু অটাম নয়, আর এখন যেহেতু বরফে পুরো চারপাশটা ঢাকা আছে, তো আশা করছি ইয়ামথাং ভ্যালিতে খুব একটা ভালো ভিউ পাবো না। যদি বৃষ্টি পড়তো বা যদি ওয়েদার খারাপ হতো তাহলে ওখানে স্নোটা পাওয়া যেত, বাট এখন যেহেতু রোদ দিয়েছে বৃষ্টিও পড়ছে না, তো আমরা আশা করছি সেখানে ফুল বা যার জন্য ইয়ামথাং ভ্যালি, তো সেই সৌন্দর্যটা আশা করি পাবো না। তো দেখা যাক, চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি, কীরকম কী দৃশ্য দেখতে পেলাম রাস্তাতে, সব কিছু তোমাদের সাথে তুলে। আচ্ছা, মেইন জায়গায় যাওয়ার আগে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এটা কিন্তু আমার জীবনের প্রথম বরফ দেখা, যার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আমি সবসময় ভাবতাম একটা লম্বা ছুটি পেলে কাশ্মীর যাব, যেটা সবার কাছে জান্নাত, বাট সেটা হয়ে ওঠেনি লাইফে কাজের জন্য। আর এই 4 দিনও কিন্তু আমার কাছে মেমোরি। এজেন্ট নাচ করছে খেপার মতো। সো অ্যাজ ইউ ক্যান সি গাইজ, আমি কতটা এক্সাইটেড। টোটালি প্ল্যানটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। ভেবেছিলাম আমরা সমুদ্রে যাব, সমুদ্রে এই করবো, ড্রেস থেকে শুরু করে এভরিথিং আমার প্যাকড হয়ে গেছিলো, বাট হঠাৎ করে যেহেতু পুরো প্ল্যান চেঞ্জ হয়েছে সেকেন্ডের মধ্যে, তো আমি একদমই আনএক্সপেক্টেড ছিলাম এই ট্রিপটার জন্য। এটা আমার কাছে আমার লাইফের একটা মেমোরেবল ট্রিপ, আর আমি সাজেস্ট করবো প্রত্যেকটা মানুষের 2 দিনের জন্যও যদি ছুটি পাও
এত কাছের থেকে গ্যাংটক অবশ্যই ঘুরে এসো, ভীষণ ভালো লাগে। আর এতদিন ভিডিওতে দেখেছি বরফ টরফ নিয়ে মানুষ পাগলের মতো করে, বাট আমি এখানে গিয়ে পর পুরোটা রিয়েলাইজ করতে পেরেছি যে সত্যি বরফের কাছে গেলে মানুষ পাগল হয়ে যায়। আর সব থেকে মেন পার্ট হচ্ছে আমার কাছে পাহাড় একটা ইমোশন। আমি জানি না কার কার পাহাড় ভালো লাগে, যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারা পাহাড় প্রেমী আর কারা সমুদ্র প্রেমী রয়েছে। আর এই যে জায়গাটা পুরো দেখছো, কেউ ক্যা নাজারা হ্যাঁ ভাই, মানে পুরো একটা অ্যামেজিং জায়গা যেখানে না গেলে সমস্ত কিছু মিস করবে। বাট এটা যাওয়ার বেস্ট টাইম হচ্ছে তোমার মে মাসে মধ্যে যাওয়াটাই উচিত, বিকজ ওই টাইমের মধ্যে বরফটাও থাকে আর প্রচণ্ড ঠান্ডাটা থাকে না। শীতের সময় গেলে এত বেশি ঠান্ডা থাকবে যে এনজয় করতেই পারবে না। আর এক্স্যাক্টলি এটা হচ্ছে সেই রকম জায়গাটা যেখানে মানে পুরো সিনেমা শুটিংয়ের মতো জায়গাটা, ভীষণ সুন্দর। আমি ভীষণভাবে পুরো ট্রিপটা এনজয় করেছি। নর্মালি আমার গাড়িতে ভমিটিং প্রবলেম হয় বিকজ আমার মোশন সিকনেস আছে, বাট একবারের জন্য আমি এটা ফিল করিনি এই জায়গায় আসার পর যে আমি টায়ার্ড বা অ্যান্ড অল, বিকজ আমি অলওয়েজ সাথে মেডিসিন ক্যারি করছিলাম। আর ডেফিনেটলি তোমরাও ক্যারি করবে, মাস্ট একটা অক্সিজেন ক্যারি করবে, সমস্যা হোক অথবা না হোক, যেহেতু ভীষণ লাইট ওয়েট, খুব একটা ভারী না। আর এই যে লম্বা চওড়া ফলসটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন ফলস। ওনার নাম অনুযায়ী ওনার নামকরণ কিন্তু সার্থক। আর এটা যখন আমরা লাচুং থেকে গ্যাংটক ফিরছিলাম তখন পড়েছিল রাস্তায়, আর তার সাথে এই ভয়ঙ্কর টানেলটা। তো যাই হোক, এই পুরো ট্রিপটা কিন্তু মারাত্মক লেভেলের মেমোরেবল ছিল আমার জন্য। আর এই যে সুন্দর নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তিস্তা নদী, যেটা বরফ গলা জলে পুষ্ট। ছোটোবেলায় কম বেশি আমরা সবাই বয়ে পড়েছি। তো এটার কিন্তু উৎস পাত থেকে আমরা একদম আসছি, এখন নিচে অনেকটা ডাউনে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো কতটা নিচে আছি এখন আমরা। আর একটু আগে কতটা উপরে ছিলাম, ওই যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এর ওপরে প্রথমে আমরা ছিলাম। একটা পাহাড় কেটে একটা পাহাড়ে উঠছে, তো জিনিসটা অনেকটা সুন্দর লাগছে আর ভয়ও লাগছিল খানিক, অনেকটা মানে অ্যাডভেঞ্চার মতো জিনিসটা দেখতে পাচ্ছ পাশের থেকে, মানে গাড়ি জাস্ট একটু যদি স্লাইড দিয়ে চলে যায়, কতটা ভয়ঙ্কর রাস্তাগুলো। তো যাই হোক, ভীষণ ভয়ও লাগছিল আর খুব মজাও লাগছিল। এরপর চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে, আশা করি তোমরা সবাই পড়েছো সিকিমের একটা ভয়াবহ দুর্ঘটনা। তো চলো সেটা তোমাদের সাথে এবার একটু শেয়ার করি। তো 2023 সালে অক্টোবর মাসে একটা ড্যাম ভেঙে যায়। তো সেই ড্যাম ভেঙে যাওয়ার ফলে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল, সেই পুরো জলের প্রেশার এসে পড়ে তিস্তার ওপর। আর তার নিচে যে সকল আর্মিরা ক্যাম্প করেছিলেন তারা সমস্ত মানুষজন ভেসে যায়, প্রচুর মানুষের ক্ষতি হয়, অনেক জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়, আরও অনেক কিছু হয়ে থাকে এই ঘটনায়। তো যাই হোক, এটা একটা মর্মান্তিক ঘটনা। ये जो दोनों बिल्डिंग गिर गया ना, इस एक बिल्डिंग में ये ड्राइवर दादा रहती थी, ये जो ये वाला। তো মোদ্দা কথা হলো, মানে সারসংক্ষেপ হলো, এই পুরো প্রকৃতির কাছে আমরা ভীষণই নগণ্য। তো যাই হোক, ভাগ্যক্রমে এই দাদাই আজকের আমাদের ট্যুরের গাইড, তাকে আমরা পেয়ে গেছি। তো তার কাছ থেকে পুরো ডিটেলস আমাদের জানা। তো যাই হোক, চলো আজকের এই রাস্তা দেখে আশা করি বুঝতেই পারছো এই সব জায়গায় গাড়ি চালানোর জন্য কতটা পরিমাণে এক্সপিরিয়েন্স দরকার, মানে কতটা লেভেলের একটা ভয় কাজ করছিল, আশা করি রাস্তা দেখে বুঝতে পারছো। ওনাদের হাতে মা সরস্বতীর বাস, নো ডাউট গাড়িতে চেপে একটুও ভয় লাগবে না প্রথম কথা, বাট রাস্তা থেকে হয়তো ভয় পেতেই পারো। আর এই যে চারপাশে এত সুন্দর সুন্দর পতাকাগুলো দেখতে পাচ্ছ না, এটার ব্যাপারে আমি ভীষণ কিউরিয়াস ছিলাম যে কিসের এগুলো। তো ওনাদের সাথে কথা বলে আমি জানতে পারলাম যারা স্বাভাবিকভাবে বাড়িতে মৃত্যু হয়েছে, তো তাদের উদ্দেশ্যে স্মৃতিসৌধ হিসাবে সাদা পতাকাগুলো দেওয়া, আর যেগুলো কালারফুল সেগুলো যারা পুজো করেন বা এই জায়গায় রয়েছেন তো তাদের জন্য। এইটুকুই জানতে পেরেছিলাম, খুব একটা ডিটেলসে ওনারা ব্যাপারটা ক্লিয়ার করেননি আমার কাছে। তো যাই হোক, আজকে ডে 4, আজকের জন্য মন কিন্তু ভীষণভাবে খারাপ হয়ে গেছিলো, বিকজ আমাদের পরের দিন ট্রেন আছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো আজকের দিনটা জমিয়ে এনজয় করতে হবে, সমস্ত মেমোরিজগুলোকে ব্যাগে ভর্তি করে বাড়ি নিয়ে যেতে হবে। তার জন্য একটু মন খারাপও বলতে পারো, অনেকটা খুশি ছিলাম এই কারণে, তার কারণ আজকে যে জায়গাটা তোমাদের কাছে নিয়ে যাব, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারো। আমাদেরকে যারা ঘিরে রেখেছে, যেসব আর্মিদের জন্য আমরা এত সেফ আছি, আজকে তাদের লাইফটা তোমাদের সাথে শেয়ার করব, তারা কোথায় রয়েছে বা কিভাবে আমাদেরকে প্রোটেক্ট করছে। তো তার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি কোনো সোয়েটার কোনো কিছু ক্যারি করিনি। মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল, 0 পয়েন্টের থেকেও বেশি ঠান্ডা ছিল। তো এই যে ওই রকম ভাগ্যক্রমে আমার ফুটা ভাগ্যের মতোই গাড়ির চাকাও পাংচার হয়ে গেছে। তো যাই হোক, বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু দে অল আর এক্সপার্ট, খুব কম সময়ই লেগেছিল। তো চলো আজকে সেই জায়গায় তোমাদের সাথে নিয়ে যাই। তো যাচ্ছি আজকে নাথুলা পাস, যেখানে ইন্ডিয়া আর চায়নার বর্ডার, একদিক দিয়ে চায়নার আর্মিরা রয়েছেন আর একদিক দিয়ে ইন্ডিয়ার আর্মিরা। তো আজকে সেই জায়গাতেই তোমাদের কাছে নিয়ে যাব, সেখানে গিয়ে দেখাবো তারা এক্স্যাক্টলি কতটা স্যাক্রিফাইস করেন আমাদের জন্য।
সো ফাইনালি পৌঁছে গেছি ওই বর্ডারের কাছে। এখানে দেখতে পাচ্ছ ভিডিও ক্যামেরা কিন্তু অ্যালাউ না, তবু চেষ্টা করেছি যতটা তোমাদের সামনে তুলে ধরা যায় আর কি। তো আমাদের এখানেও লাগ বলতে পারো ভীষণ ভালো ছিল, 5 মিনিটের মতো ওখানে থাকতে পেরেছিলাম। তারপরেই তুষারপাতের আগমন ঘটতেই সবাইকে হুড়মুড়িয়ে নিচের দিকে নামিয়ে দিচ্ছিল, বিকজ রাস্তাতে জ্যাম হয়ে গেলে বেরোনো খুব মুশকিল কাণ্ড ছিল। তো যাই হোক আমরা পুরোটা দেখতে পেরেছিলাম উপর থেকে নিচের দৃশ্যটা। পুরো ওয়েদার ঠিকঠাক ছিল, খুব একটা ঠান্ডা লাগছিল না। এক্ষুনি সেকেন্ডের মধ্যে পুরো একদম জমে গেল। সবাই বলছে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে, এখনই আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। তো তার জন্য আর রিস্ক নেবো না, ইমিডিয়েট আমরা বেরিয়ে যাবো। और यहाँ भाई मौज में है, बहुत ठंड पड़ रहा है, इधर से मौसम भी बिगड़ रहा है। अभी इधर से फटाफट निकलेंगे, नहीं तो इधर ही फंस जाएंगे। नहीं आप ये बताओ, आपका ठंड नहीं लग रहा है क्या? हमें ठंड लग रहा है, तो आपका उतना ज्यादा नहीं लग रहा है। और हमें देखो, हम तो पूरा गेटअप में है, नीला हो गया चेहरा, पूरा काला काला पड़ गया। তো ওখান থেকে চলে আসার পর নেক্সট ডেস্টিনেশন ছিল বাবা হরভজন সিংয়ের মন্দির, যেটার একটা মাহাত্ম্য আছে। এখনও ওখানকার লোকজনরা মনে করেন যে রাত্রিবেলা প্রত্যেক দিন তার বিছানা জুতো সব কিছু ঠিক করে রাখার পরও সকালবেলায় উঠে দেখা যায় যে সেখানে এমন একটা ঘটনা যে রাত্রিবেলায় কেউ একজন ওখানে স্টে করেছিলেন। সবারকার মত এটাই যে বাবা হরভজন সিং এখনও আমাদেরকে প্রোটেক্ট করে চলছেন, আমাদের দেশকে প্রোটেক্ট করে চলেছেন, যেভাবে তিনি আগেও করতেন। তো এটা হচ্ছে তার অফিস রুম, সেগুলো স্মৃতিসৌধ হিসাবে পুরো জিনিসটা সেইভাবেই তৈরি করা হয়েছে, যেগুলো সামনের থেকে না দেখলে সত্যি বোঝানো খুবই মুশকিল কাণ্ড। আর এই যে তার পাশের রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবার লিভিং রুম। তো এটার একটা জাস্ট ওনারা ডেমো তৈরি করে রেখেছেন এখানে, যেহেতু এটা নতুন মন্দির, পুরনো মন্দিরে এই চলগুলো এখনও রয়েছে, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আর এখানে তার ফটো ফ্রেম, সমস্ত জিনিসপত্র, জুতো, ড্রেস, তার ফাইল সব কিছু রাখা রয়েছে দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। আর এটা হচ্ছে মন্দিরটা, এখানে মন্দিরের প্রসাদটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। তো যেহেতু আমরা উপর থেকে নিচে নামছি এরপর, তো উপরে যেহেতু ওয়েদার ভীষণভাবে খারাপ হয়েছিল, তাই জন্য আমাদের এখানেও কিন্তু বেশিক্ষণ স্টে করতে পারিনি। পুলিশ যারা ছিলেন তারা ওখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি সরিয়ে দিয়েছিলেন নিচে, যেহেতু ওয়েদার ভীষণ খারাপ হচ্ছে। তো রাস্তার ওয়েদার দেখতেই পাচ্ছ, সামনের গাড়িটা যদিও বা দেখা যাচ্ছিল, কিছুক্ষণ পর কিন্তু এটাও দেখা যাচ্ছিল না। তো এবার চলে এলাম চাঙ্গু লেকে, এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। তো এখানে কিছুক্ষণ হোল্ড করেছিলাম আমরা। আমি ভেবেছিলাম যে এখানের ভিউটা খুব ভালো লাগবে, যেরকম ফটো ভিডিওতে দেখেছি, বাট এখানকে এসে একদমই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম, বিকজ এত কুয়াশায় চারপাশটা ভর্তি হয়েছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, সামনের পুরো চারপাশটা ধোয়া হয়েছিল। তো তাও যদিও চোখের যেটুকু শান্তি হয় সেটুকুনি ক্লিপ ছাড়বো। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে একটু বাজারে শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। বাইরে আসবো, কিছু কিনে নিয়ে যাবো না, বাঙালির তা তো হয় না। তো এখানে একটা শপে এসেছিলাম, যেখানে জুতোর প্রাইস ছিল 1,500 টাকার মতো। জুতোটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো, তো শুধুমাত্র এটাই কিনেছিলাম, সেরকম বেশি কিছু কিনিনি, বিকজ পুরো ব্যাগ একদম ফুল হয়ে গেছিলো, কোনো জিনিসপত্র নেওয়ার জায়গা ছিল না। তারপর একটু বাজারটা রাত্রিবেলা ঘুরে পুরো জায়গাগুলো একটু দেখে সকালবেলা বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করে বাড়ির উদ্দেশ্যে। ভীষণ মন খারাপ ছিল, একরাশ মন খারাপ নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরলাম, বিকজ পাহাড়ে গেলে আমার মন ভীষণ ভালো হয়ে যায়। তো যাই হোক, এটা ছিল আজকের ভ্লগটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর সবথেকে বেস্ট পার্ট কোনটা তোমাদের লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব তাড়াতাড়ি নতুন ভ্লগ নিয়ে আসছি, নতুন জায়গা নিয়ে আসছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, আই লাভ ইউ অল।